আজ 13ই জানুয়ারি মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। অভিষেকের সভায় যত ভিড় হবে তার থেকে আমার সভায় বেশি ভিড় হবে, অভিষেককে চ্যালেঞ্জ হুমায়ুনের। ফিরহাদকে ক্রস পোল্ট্রি মুরগি বলে কটাক্ষ করলেন হুমায়ুন কবির। 2026-এ চতুর্থবারের জন্য দিদি আবার মুখ্যমন্ত্রী হবেন বললেন দেব। তৃণমূলের 3 বাহিনী একসঙ্গে লড়লে বিরোধীদের চূর্ণ বিচূর্ণ করা সহজ বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। নদিয়ার কালীগঞ্জে দলের নতুন কার্যালয় উদ্বোধনের সময় হুমায়ুন কবির সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানান। হুমায়ুন বলেন, মুর্শিদাবাদে অভিষেক যেখানে সভা করবেন সেখানেই তিনি পাল্টা সভা করবেন এবং ভিড়ে অভিষেকের থেকে বেশি লোক জমায়েত হবে। তিনি অভিষেককে গরিবের রক্ত চুষে খাই বলে আক্রমণ করেন এবং বেলডাঙ্গায় রোড শো এর পাল্টা জবাব হিসেবে নিজের রোড শো করার ঘোষণা দেন। তিনি 10 লক্ষ লোকের লক্ষ্য নিয়ে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন এবং বিধানসভায় 182টি আসনে লড়ার হুঙ্কার দেন। তৃণমূলের তোলাবাজি ও পুলিশের সঙ্গে যোগ সাজসের অভিযোগ তুলে নিজেকে বিজেপির বি টিম বলা প্রত্যাখ্যান করেন। অভিষেকের ধর্মীয় স্থাপত্য নির্মাণ নিয়ে মন্তব্যের জবাবে হুমায়ুন মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ ধাম প্রকল্পের তুলনা টেনে বলেন, অভিষেক যদি মমতাকে রাজনীতি ছাড়তে রাজি করান তাহলে তিনিও রাজনীতি ছেড়ে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন। নতুন দল গঠনের 1 মাসের মধ্যেই এই তীব্র আক্রমণ ও চ্যালেঞ্জ রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার 48 ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে ঢোকাবো। ওপেন চ্যালেঞ্জ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে নিদান দেওয়ার আগে ওনার পিসিকে বলুন যে 2026 সালের নির্বাচনে তিনি ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও কন্টেস্ট করবেন না এবং যে সাদের জগন্নাথ ধাম করেছে 100 বিঘি জায়গা, সরকারি জায়গায় 400 কোটি টাকা খরচ করে আপনার আমার সকলের ট্যাক্সের টাকায় ওইখানে গিয়ে হরিনাম করতে বলুন মমতা ব্যানার্জিকে, ওনার পিসিকে নিদান দেন। তাহলে আমি জেওপির চেয়ারম্যান পদ অন্য কাউকে তুলে দিয়ে আমিও মক্কায় যাব, হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নামাজ পড়ব। আর তা নাহলে উনি কোরআনের কি চিনেন? উনি বলছেন কোরআনে লেখা আছে গরিব মানুষকে দান করতে। ওর থেকে আমি বেশি জানি, বেশি দান করে, আর ও গরিবের রক্ত চুষে খায়। তার ফিরহাদকে ক্রস পোল্ট্রি মুরগি বলে কটাক্ষ করলেন হুমায়ুন কবির। রাজ্য রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনতা উন্নয়ন পার্টির জন্মদাতা ও তৃণমূল থেকে সাসপেন্ডেড হওয়া হুমায়ুন কবির। সম্প্রতি এক সভায় তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে তীব্র কটাক্ষ করেছেন। হুমায়ুন বলেছেন, ফিরহাদ হাকিম বাঙালি মুসলিম নন। ফিরহাদের বাবা ছিলেন গয়ার মুসলিম এবং মা ছিলেন হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ, যিনি মৌলানা আজাদ কলেজে অধ্যাপিকা ছিলেন। সুতরাং ফিরহাদ হাকিমকে কখনোই মুসলিম বলা যাবে না। তিনি আরো বলেন, ফিরহাদ হলেন ক্রস, যেমন পোল্ট্রি মুরগি। তিনি আরো যোগ করে বলেন, ফিরহাদ পুরো মুসলিম নয়, আধা হিন্দু আধা মুসলিম। এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি বলেছেন, তীব্র বিরোধিতা করছি। কলকাতার মেয়রকে তাই বলে ক্রস মুরগি পোল্ট্রি মুরগি বলবে, এটা মানা যায়? অনেকে এটিকে হুমায়ুনের নিম্ন রুচির পরিচয় বলে মনে করছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে সাসপেন্ড হওয়ায় তিনি প্রতিহিংসা চরিতার্থ করছেন। অন্যরা তাকে দল বদলু বলে অভিহিত করেছেন। যিনি বিজেপি থেকে তৃণমূলে এসেও টিকতে পারেননি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই মন্তব্যের ফল কি হবে তা ভবিষ্যৎই বলবে। ফিরহাদ হাকিম বাঙালি মুসলমান না। ওনার বাবা ছিলেন বিহারের গয়ার মুসলিম। ওনার মা ছিলেন একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ। তিনি মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন, আপনারা সবাই অবগত আছেন। তাহলে উনি ক্রস, যেমন আমাদের পোল্ট্রি মুরগি পাওয়া যায় ক্রস, তেমনি ফিরহাদ হাকিম হচ্ছে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম। ক্রস, তাকে মুসলিম হিসেবে ধরাই যায় না। 26-এর নির্বাচনে আবার ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাইপাস সংলগ্ন মিলন মেলা গ্রাউন্ডে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের সম্মেলনে আত্মবিশ্বাসী দাবি করেন অভিনেতা সাংসদ দেব। দেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমাদের কাছে এখন বড় অস্ত্র। ট্রেন্ডিং এখন যে কোনো কিছুতে হতে পারে। আমরা সবাই ডিজিটাল যোদ্ধারা। ডিজিটাল মিডিয়ার বড় অস্ত্র আমাদের কাছে। পৃথিবী জুড়ে সবার হাতে মোবাইল আছে। তিনি ডিজিটাল যোদ্ধাদের নীতির পাঠ দিয়ে বলেন, আমার যোদ্ধারা কাউকে নিন্দা না করে, ছোট না করে কাজ করবে। আমাদের সরকার গত 15 বছরে যা কাজ করেছে সেই কাজ ঘরে ঘরে জানাতে হবে। আমি কাউকে মেলাইন করিনি। আমি 12 বছর ধরে সাংসদ। আমি প্রায় 125টি সভা মিছিল করেছি। আমি আমার মঞ্চ থেকে কাউকে ছোট করিনি। আমাদের জিততে হবে ভালোবাসা, বিশ্বাস, মাথা উঁচু করে। যদি হারি কোনোদিনও মাথা উঁচু করে, নিন্দা করে নয়। বাংলার মানুষকে অন্য দল ক্ষতি করার চেষ্টা করছে।
তোমরা হচ্ছ বাংলার বিএসএফ, যারা বাংলাকে রক্ষা করবে। বাংলার সম্মান মানে আমাদের সকলের সম্মান। দলের মান সম্মান বাড়ানোর দায়িত্ব নিয়ে দেব বলেন, আগের থেকে বেশি আসন চাই। আমি 250 আসন বলেছি। কাজের নিরিখে দিদি এগিয়ে, এখন ভোট কঠিন, খালি কাদা ছোড়াছুড়ি। মানুষের কাজের দায়িত্ব নিলে বিরোধীরাও ভালোবাসা পাবে। ঠিকঠাক ভোট হলে দিদি আবার মুখ্যমন্ত্রী হতে চলেছে। 2014 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন দেব। ঘাটাল থেকে লোকসভা সাংসদ নির্বাচিত হন এবং 2024-এও জয়ী হন। সম্প্রতি মমতার পাশাপাশি মিছিলে দেখা গেছে তাকে। তৃণমূলের 3 বাহিনী একসঙ্গে লড়লে বিরোধীদের চূর্ণ বিচূর্ণ করা সহজ, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের ভারতের 3 বাহিনী বায়ুসেনা, নৌসেনা ও স্থলসেনার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যেমন দেশের জন্য এই 3 বাহিনী একজোট হয়ে লড়াই করে জয় ছিনিয়ে আনে, তেমনই তৃণমূলের 3 বাহিনী একসঙ্গে কাজ করলে নির্বাচনী লড়াই আরো সহজ হবে। সোমবার মিলন মেলায় ডিজিটাল যোদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভোটের আগে কিভাবে লড়াই চালিয়ে যেতে হবে সে বার্তা দেন এবং গোষ্ঠী কোন্দল থেকে দূরে থাকার আহ্বান জানান। অভিষেক ব্যাখ্যা করেন, বুথে যারা বসছেন তারা দলের সম্পদ ও ইন্ডিয়ান আর্মি, যারা পতাকা লাগাচ্ছেন, মিছিলে হাঁটছেন, তারা দলের আর্মি, সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন তারা দলের এয়ারফোর্স এবং সংসদে ও মানুষের সঙ্গে যারা লড়াই করছেন তারা নেভি। বক্তব্য অনুযায়ী এই 3-এর মধ্যে কোনো পার্থক্য নেই এবং সকলে এক গতিতে একভাবে কাজ করলে বিরোধীদের চূর্ণ বিচূর্ণ করতে সময় লাগবে না। পাশাপাশি তিনি জানান, কেউ ভালো কাজ করলে দল তার পাশে দাঁড়াবে। উদাহরণ হিসেবে দেবাংশু ভট্টাচার্যের উত্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দল অনুবীক্ষণ যন্ত্রের মতো কাজ করবে এবং ভালো কাজ করলে দলের নজরে পড়বেই। বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছি, মানুষের সাথে থাকছি, তাদেরকে ধরে নিন নেভি। একদিকে নেভি, একদিকে আর্মি, একদিকে এয়ারফোর্স। তৃণমূলের বুথ কর্মীরা যদি ইন্ডিয়ান আর্মি হয়, আমরা ইন্ডিয়ান নেভি, আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। 3 জনের মধ্যে কোনো পার্থক্য নেই। আর 3টে যদি এক গতিতে একভাবে মুভ করে, তাহলে বিরোধীদের চূর্ণ বিচূর্ণ করতে সময় লাগবে। ডাকাতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে একের পর এক উদাহরণ দিল ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন দায়ের করেছে ইডি। পিটিশনে ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের অযাচিত প্রবেশ এবং ফাইল নিয়ে চলে যাওয়ার ঘটনাকে চুরি ও ডাকাতির সঙ্গে তুলনা করেছে। ইডির কাজে বাধা দেওয়ার ঘটনা তৃণমূল সুপ্রিমোর নির্দেশে হয়েছে বলে অভিযোগ। পিটিশনে 3টি পূর্বের ঘটনা উল্লেখ করা হয়েছে। 2019 সালের 3রা ফেব্রুয়ারি সারদা মামলায় রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্মতলায় মমতার ধর্ণা। 2021 সালের 23শে ফেব্রুয়ারি কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই যাওয়ার আগে মমতার পৌঁছানো। 2021 সালের 17ই মে নারদা কাণ্ডে ফিরাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভনদেব চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের সময় নিজাম প্যালেসে মমতার পৌঁছানো এবং ঢাল হয়ে দাঁড়ানো। ইডি অভিযোগ করেছে, কলকাতা হাইকোর্টের শুনানি ভেস্তে দেওয়ার নেপথ্যেও তৃণমূল কর্মী সমর্থকরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জমায়েত করেছিল। ইডির দাবি, মমতা নিয়ে যাওয়া বৈদ্যুতিন যন্ত্র থেকে তথ্য ডিলিট বা ক্লোন না করার নির্দেশ, কয়লা তদন্তে যুক্ত কেন্দ্রীয় আধিকারিকের বিরুদ্ধে বাংলার কোনো থানায় এফআইআর না নেওয়া, সিবিআই তদন্তের আবেদন। এই ঘটনা আইপ্যাক অফিস ও পরিচালক প্রতীক জৈনের বাড়িতে ইডির রেডের সময় ঘটেছে, যা কয়লা পাচার সংক্রান্ত মানি লন্ডারিং মামলার অংশ। ইডি সুপ্রিম কোর্টে যাওয়ার পরে ইডির আইপ্যাক অভিযান নিয়ে মুখ খুললেন কলকাতা পুলিশ কমিশনার। কি বললেন মনোজ? গত 8ই জানুয়ারি ইডি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দপ্তরে তল্লাশি চালায়, যা কয়লা পাচার সংক্রান্ত মানি লন্ডারিং মামলার সঙ্গে যুক্ত। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান এবং তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। মমতার অভিযোগের ভিত্তিতে ইডির বিরুদ্ধে 2টি পৃথক এফআইআর দায়ের হয়, একটা কলকাতা পুলিশে এবং অপরটি বিধাননগর পুলিশে। ইডি পাল্টা সুপ্রিম কোর্টে মামলা করে পুলিশের ভূমিকায় বাধা ও চুরি ডাকাতির মতো অভিযোগ তোলে। 4 দিন পর সোমবার লালবাজারে সাংবাদিক বৈঠকে সিপি মনোজ ভার্মা প্রথম প্রতিক্রিয়া দেন। তিনি বারবার বলেন, যে বিষয়টি আদালতে বিচারাধীন এবং তদন্ত চলছে, তাই এখনই বিস্তারিত কোনো মন্তব্য করা সম্ভব নয়। এন্ড সুপ্রিম কোর্টে যে ম্যাটার আছে সেটা যেহেতু মাননীয় আদালতে পৌঁছেছে, তো ওই বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। 17.5 বছর পরে সিঙ্গুরের জমিতে ফের ন্যানো কারখানা ছাউনির আদল। মোদি আসছেন সেই টাটার মাঠে। 2008 সালের অক্টোবরে টাটা গোষ্ঠীর তৎকালীন কর্ণধার রতন টাটা পশ্চিমবঙ্গের সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্প সরিয়ে নিয়ে যান গুজরাটের সানন্দে। 17.5 বছর পর সেই সিঙ্গুরের টাটার মাঠেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরপর 2 দিন পশ্চিমবঙ্গের জনসভা। 17ই জানুয়ারি মালদহে, 18ই জানুয়ারি সিঙ্গুরের টাটার মাঠে। সেখানে ইতিমধ্যেই হ্যাঙ্গার জাতীয় মঞ্চ তৈরি হচ্ছে, যার আদল পুরনো কারখানার ছাউনির মতো।
আর্থ মুভার রোলার দিয়ে মাটি সমান করা হচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার 5 মৌজার 997 একর জমি অধিগ্রহণ করেছিল ন্যানোর জন্য। অনিচ্ছুক কৃষকদের বিরোধিতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনের ফলে কারখানার 80% তৈরি হলেও টাটা চলে যায়। সেই আন্দোলন 2011 মমতাকে ক্ষমতায় আনে। তৃণমূল সরকার জমি ফেরত দেওয়ার আইন করে। 2016 সুপ্রিম কোর্টের রায় দেয় জমি ফিরিয়ে দিতে হবে। কংক্রিট কাঠামো ভেঙে ফেলা হয়েছে, তবে পুরো জমি এখনো কৃষিকাজের উপযোগী হয়নি। রাজ্য বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, চাষিরা এখন মমতার কাছ থেকে আশা ছেড়েছে, প্রধানমন্ত্রীর মুখ চাইছে। এই সভা থেকে মোদী রাজ্যের শিল্পের করুণ দশা নিয়ে তৃণমূল বাম সরকারকে আক্রমণ করবেন, শিল্প বিনিয়োগ ফেরানোর প্রতিশ্রুতি দেবেন। সিঙ্গুরকে সভাস্থল বেছে নেওয়ার মমতার সঙ্গে সংঘাত আরো তীব্র হবে। এক সপ্তাহে দুবার জ্ঞান হারানোর পর সোমবার প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে দিল্লির এইমসে ভর্তি করা হয়। সংবাদ মাধ্যম সূত্রের খবর, শনিবার বাথরুমে যাওয়ার পর বছর 74 জগদীপ ধনখড় 2 দফায় অচেতন হয়ে পড়েন। এরপর তাকে চেকআপের জন্য এইমসে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা আরও পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। তার এমআরআই হতে পারে বলেও জানানো হয়েছে। অতীতে উপরাষ্ট্রপতি থাকাকালীন কচ্ছ, উত্তরাখণ্ড, কেরল ও দিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তার ব্ল্যাক আউটের সমস্যা হয়েছিল বলে খবর রয়েছে। উপরাষ্ট্রপতি থাকাকালীন ধনখড় একাধিকবার বিতর্কে জড়ান এবং বিরোধী সাংসদদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে গত বছর 21 জুলাই হঠাৎই তিনি পদত্যাগপত্র জমা দেন। বিরোধীদের দাবি, নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে মতবিরোধের জেরেই তাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। পদত্যাগের পর দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পাশাপাশি তার অবস্থান ও ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং পেনশনের আবেদন নিয়েও চর্চা শুরু হয়। রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্তের খোঁজ, করোনার চেয়ে ভয়ঙ্কর এই ভাইরাস, মুখ্য সচিব জানালেন। মুখ্যমন্ত্রী নজর রাখছেন, সতর্ক নবান্ন। পশ্চিমবঙ্গে ফের নিপা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় উদ্বেগ বেড়েছে। উত্তর 24 পরগনার বারাসাতের একটি হাসপাতালে কর্মরত 2 নার্সের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি সন্দেহ হয়েছে। কল্যাণী এইমসে নমুনা পরীক্ষায় এই আশঙ্কা প্রকাশ পেয়েছে। একজনের বাড়ি নদিয়ায়, অন্যজনের কাটোয়ায়। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন, রাজ্য সরকার সম্পূর্ণ সতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতির ওপর সরাসরি নজর রাখছেন। স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল পর্যালোচনা শুরু করেছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খতিয়ে দেখা হচ্ছে। 2টি হেল্পলাইন চালু করা হয়েছে। সরকারি বেসরকারি হাসপাতালের জন্য আলাদা এসওপি তৈরি হচ্ছে। রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে নিপা পরীক্ষার ব্যবস্থা রয়েছে। নিপা একটি জুনোটিক ভাইরাস, বাহক ফ্লাইং ফক্স, পশু থেকে মানুষে ছড়ায়। করোনার চেয়ে ভয়ঙ্কর, মৃত্যুর হার 40 থেকে 70%, আর করোনাতে মাত্র 2 থেকে 3% ছিল। কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই। রোগের লক্ষণগুলি হলো, প্রথমে সাধারণ জ্বরই হয় রোগীর, এরপর শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে, মাথা ব্যথা ও বমি শুরু হয়, মাথায় পৌঁছে যায় সংক্রমণের রেশ, শুরু হয় খিঁচুনি, গলা ব্যথা, তীব্র শ্বাসকষ্টে ভুগতে থাকে রোগী। বাড়াবাড়ি সংক্রমণের 24 থেকে 48 ঘন্টার মধ্যে রোগী কোমা স্টেজে চলে যেতে পারে। মস্তিষ্কের প্রদাহ শুরু হয়, হৃদপেশিতেও প্রদাহ হয় অনেকের। এনসেফ্যালাইটিস ও মায়োকার্ডিটিসে আক্রান্ত হয় রোগী। আক্রান্ত মানুষকে দ্রুত এমন হাসপাতালে ভর্তি করতে হবে যেখানে রোগীকে সবার থেকে আলাদা রাখার ও ইন্টেনসিভ সাপোর্টিভ কেয়ারের ব্যবস্থা আছে। সন্দেশখালীতে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে তৃণমূলের ভোটের দেওয়াল লেখা শুরু। সন্দেশখালীতে 2026 সালের বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। বিধায়ক সুকুমার মাহাতো এবং ব্লক সভাপতি দিলীপ মল্লিকের নেতৃত্বে তুষখালী এলাকায় দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে। দেওয়াল লেখা হচ্ছে, 2026 সালের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। উল্লেখ্য, এখানে প্রার্থীর নাম লেখা নেই। বিধায়ক সুকুমার মাহাতো ও ব্লক সভাপতি জানিয়েছেন, প্রার্থী কে হবেন তা তাদের কাছে বড় বিষয় নয়। দল যাকে প্রার্থী করবে সে তৃণমূলেরই সৈনিক হবে। তারা দলের প্রার্থী হয়েই লড়বেন এবং সন্দেশখালীর মাটিতে তাকে দলই তাদের কাছে সবচেয়ে বড়। তাই স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকেই 2026-এ ভোটের প্রচার শুরু করে দিয়েছেন তারা। সুকুমার মাহাতো বলেন, বঙ্গে ভোটের দামামা বেজে গেছে এসআইআর শুরু হওয়ার দিন থেকে। বিজেপি ভয় পেতে ইডিকে দিয়ে আইপ্যাকের অফিসে তল্লাশি করিয়েছে। সন্দেশখালী প্রস্তুত রয়েছে দলের প্রার্থীকে সমস্ত শক্তি দিয়ে জেতানোর জন্য। তিনি দাবি করেন, ফের সন্দেশখালী থেকে তৃণমূল প্রার্থী জয়ী হবেন। আগামী দিনে সন্দেশখালীর আরো একাধিক দেওয়ালে এই প্রচার অভিযান চলবে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।